আসসালামু আলাইকুম, স্বাগত জানাচ্ছি আরটিভির দুপুরের সংবাদে। আপনাদের সঙ্গে আছি আমি কামরুন নাহারবি। কঠোর লকডাউনের মধ্যেও বেড়ে চলেছে করোনায় মৃত্যু ও সংক্রমণের হার। জেলার হাসপাতালগুলোতে বেড না পেয়ে চরম দুর্ভোগে পোহাচ্ছেন রোগীরা। 24 ঘন্টায় কয়েক জেলায় করোনা ও উপসর্গ নিয়ে 149 জনের মৃত্যু হয়েছে। এদের মধ্যে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে মারা গেছেন 30 জন, নতুন করে আক্রান্ত হয়েছেন 402 জন। রাজশাহীতে 15 জনের মৃত্যু হয়েছে। শনাক্তের হার 23.49%। চট্টগ্রামে বেড়েছে মৃত্যুর হার, 24 ঘন্টায় মারা গেছেন 17 জন। বরিশাল মেডিকেলে 16, কুমিল্লায় 15, কুষ্টিয়ায় 12 এবং বগুড়ায় 15 জনের মৃত্যু হয়েছে। বেড়ের তুলনায় রোগী অনেক বেশি, অনেক রোগী আছে যে বারান্দা শুয়ে রয়েছে। বেশি রোগী দিকে অনেক সময় অক্সিজেন দিতে অনেক সময় হিমশিম খেতে হচ্ছে। ওয়ার্ড বয় তারপরে না যারা আছে ওদের অনেক কষ্ট হচ্ছে, বুঝছেন। অক্সিজেন মানে সাপ্লাই তুলনায় রোগী অনেক বেশি দিকে আমার কাছে মনে হয় এই সমস্যাটা তৈরি হচ্ছে। অক্সিজেনের সংকট আছে, তো আমার পেশেন্টের অক্সিজেন আপ ডাউন হচ্ছে। সারা দেশে ইউনিয়ন পর্যায়ে কোভিড টিকা কার্যক্রম শুরু হচ্ছে কাল থেকে। 8 ও 9 আগস্ট থেকে দুর্গম ও প্রত্যন্ত অঞ্চলে টিকা কার্যক্রম চলবে বলে জানিয়েছেন স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালক অধ্যাপক ডক্টর আবুল বাশার মোহাম্মদ খুরশিদ আলম। আগামী 10 ও 12 আগস্ট 55 বছরের ঊর্ধ্বে রোহিঙ্গাদের টিকা দেওয়া হবে। এই ক্যাম্পেইনে গর্ভবতী ও দুধ পান করানো নারীদের ভ্যাকসিন দেওয়া হবে না। প্রতিদিন সকাল 9টায় শুরু হয়ে দুপুর 3টা পর্যন্ত ক্যাম্পেইন চলাকালে 6 দিনে 32 লাখ মানুষকে ভ্যাকসিন দেওয়া হবে। সকালে মহাখালীতে এক অনুষ্ঠানে এসব কথা জানান স্বাস্থ্যের ডিজি। ডেথ রিভিউ যেটা আমরা করেছি, সেই ডেথ রিভিউ দেখছি যে গ্রামের অঞ্চলে যারা আক্রান্ত হচ্ছেন, এখন বেশিরভাগ লোক গ্রামে। আমরা 4টা হাসপাতালের ডেটা দেখেছি, যেখানে হচ্ছে 85% লোক হচ্ছে তারা গ্রামের অরিজিন এবং তারা কেউ টিকা নেয়নি। আমরা সেইটার জন্য চিন্তা করে তখন আমরা চিন্তা করলাম যে না, এটাকে এইভাবে করলে পরে ভালো হয়। আমরা তো ভালোর জন্যই করছি, আমাদের কোনো খারাপ উদ্দেশ্য নেই। বিধিনিষেধের মধ্যে সব ধরনের শিল্প কারখানা খুলে দেওয়ায় রাজধানীতে দল বেঁধে প্রবেশ করছে হাজারো কর্মজীবী মানুষ। নগরীর প্রবেশ পথগুলো দিয়ে পায়ে হেঁটে ঢাকায় ঢুকছেন তারা। বিভিন্ন জেলা থেকে প্রাইভেট কার, মাইক্রোবাস সহ নানা উপায়ে কর্মস্থলে ফিরতে ভোগান্তির পাশাপাশি গুনতে হচ্ছে কয়েক গুণ বেশি ভাড়া। পুলিশের চেকপোস্ট বসিয়েও পরিস্থিতি নিয়ন্ত্রণে আনা সম্ভব হচ্ছে না। তবে যৌক্তিক কারণ দেখাতে না পারায় কাউকে কাউকে জরিমানা করা হচ্ছে। এদিকে ঢাকা চট্টগ্রাম মহাসড়কে পণ্যবাহী গাড়ির সাথে ব্যক্তিগত গাড়ি চলাচল করতে দেখা গেছে। সিটি কর্পোরেশন এলাকায় অনেকটাই ঢিলেঢালা হয়ে পড়েছে লকডাউন। যানবাহন পাচ্ছি না, তাই অটো নিয়ে আসতেছি, আমরা এভাবে আসতেছি। গাড়ি ভাড়া ডাবল, তারপরে রিক্সা আসতেন, কোনো তো গাড়ি ঘোড়া পাই না, তারপরে যাইতে হবে, কাজ করে খাওয়া লাগবে। তো চাপাই থেকে ঢাকা আসছি, আমরা কাজ করে খাই, আমরা গরিব মানুষ, কি করব। দর্শক, রাজধানীর গাবতলীতে আছেন সহকর্মী নাজিব ফরায়েজি, সরাসরি যোগ দিচ্ছেন তিনি আমাদের সাথে। নাজিব, সব ধরনের শিল্প কারখানা চালু হওয়ায় রাজধানীর প্রবেশ মুখ গাবতলী দিয়ে মানুষ এবং যানবাহন চলাচলের চাপ কেমন দেখছেন আপনি? অভি, সব ধরনের শিল্প কারখানা খুলে দেওয়ার কারণেই আজকে রাজধানীর বাইরে থেকে রাজধানীর ভেতরে ঢোকা মানুষের চাপ বেশি আমরা দেখতে পাচ্ছি, যেটি গতকালকে থেকে শুরু হয়েছে। আজকে থেকে যেহেতু কলকারখানা সব কিছু খোলা রাখতে পারবে, ক্ষুদ্র মাঝারি ধরনের শিল্প কারখানা যা কিছু আছে, যে কারণে দেখতে পাচ্ছি যে সকাল থেকেই রাজধানীর এই প্রবেশপথ গাবতলী দিয়ে অসংখ্য মানুষ, কিন্তু হাজার হাজার মানুষ এই রাজধানীতে প্রবেশ করেছেন। সেই ঢলটা এখন কিছুটা কম। এর কারণ হচ্ছে এখন একেবারেই দুপুর এবং জুমার নামাজের সময়, যে কারণে আমরা এখন দেখতে পাচ্ছি যে মানুষের যে ঢল সকাল থেকে আমরা যেটি দেখেছি সেটি কিছুটা কম। তারপরেও আমরা দেখতে পাচ্ছি যে অনেক মানুষ তারা এখন রাজধানীতে ঢুকছেন, এবং যে যারা আসছেন তারা কিন্তু অনেক দূরবর্তী জেলা থেকে, যেমন রংপুর, দিনাজপুর, পাবনা, রাজশাহী এসব জেলা থেকেও আসছেন। এবং এই যে দীর্ঘ পথ তারা পাড়ি দিয়ে এসেছেন, কয়েকবার ভেঙে ভেঙে, কেউ সিএনজি অটোরিকশায়, কেউ মাইক্রোবাসে, কেউ প্রাইভেট কারে, যে যেভাবে পেরেছেন সেভাবে এসেছেন। কিন্তু তাদেরকে বাড়তি ভাড়া গুনতে হয়েছে, যেখানে বাস ভাড়া তারা 400, 500, 700 টাকা সর্বোচ্চ দিয়ে
আসেন সেখানে তাদেরকে 2 থেকে 3 হাজার টাকা দিয়ে আসতে হয়েছে। এবং অনেক বেসরকারি কোম্পানিতে যারা চাকরি করেন তাদেরকেও তাদের কোম্পানি থেকে আসতে বলা হয়েছে, অফিসে তাদেরকে জয়েন করতে বলা হয়েছে, যে কারণে তারা আসতে বাধ্য হয়েছেন। এর বাইরে গার্মেন্টস শিল্প কারখানায় যেহেতু সব কিছু খুলে দেওয়া হয়েছে 5 তারিখ আজকে থেকে, যে কারণে আজকে থেকে যে মানুষরা আসছেন তাদের বেশিরভাগই কিন্তু তারা এই যে তাদের কাজে যোগ দেওয়ার জন্য, গার্মেন্টস সহ বিভিন্ন শিল্প কারখানায় কাজে যোগ দেওয়ার জন্য তারা এসেছেন, এটি তারা আমাদেরকে জানিয়েছেন। অভি। নাজিব, ধন্যবাদ আপনাকে। দর্শক, গাবতলী থেকে জানাচ্ছিলেন নাজিব ফরায়েজি। চিত্রনায়িকা পরিমণি ও প্রযোজক নজরুল ইসলাম রাজসহ 4 জনের বিরুদ্ধে র্যাবের মাদক মামলা গোয়েন্দা পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে। এদিকে মডেল পিয়াসা, মৌ ও পরিমণিকে জিজ্ঞাসাবাদে সংঘবদ্ধ অপরাধের সঙ্গে জড়িত আরও মডেল ও নায়িকার সম্পৃক্ততা পেয়েছে আইনশৃঙ্খলা বাহিনী। অপরাধ বিজ্ঞানীরা বলছেন, সহজে ধনী হবার আশায় এমন সব অপরাধে জড়িয়ে পড়ছে তারা। জুবায়ের সানি রিপোর্ট। পরিমণি, যার বেশিরভাগ চলচ্চিত্রই ফ্লপ, কিন্তু থাকেন কোটি টাকার ফ্ল্যাটে, ব্যবহার করেন কোটি টাকার গাড়ি। এখন প্রশ্ন, তার এই টাকার উৎস কোথায়? গোয়েন্দা পুলিশের হাতে গ্রেফতার আরেক মডেল পিয়াসাও বিলাসী জীবন কাটান, কিন্তু জীবনে মাত্র একটি বিজ্ঞাপন চিত্রে অভিনয় করেছেন তিনি। আর আরেক মডেল মরিয়ম আক্তার মৌ মডেলিংয়ের নামে জীবনে কি করেছেন সেটিও খুঁজে পাওয়া দুষ্কর। তার জীবনেও অর্থের অভাব নেই। তাহলে এই টাকাগুলো আসছে কোথা থেকে? কারা এই অর্থের যোগানদাতা? তারা এখনো ধরা ছোঁয়ার বাইরে। পুলিশ বলছে তারা তথ্য সংগ্রহ করছেন। এখানে শিল্পপতি বা তারা ছেলেরাই, তারা যারা বিশ্ববিদ্যালয়ে পুরা ধনাঢ্য ব্যক্তির সন্তানই, তারা যে অভ্যস্ত হচ্ছে, তারা যে ইয়াবা আসক্ত হচ্ছে, তারা মাদক, এবং এটা জানে কিন্তু অনেকগুলি ইয়ে রয়েছে। একদিকে মাদকটাকে সাপ্লাই দিচ্ছে, ইয়াবাটাকে সাপ্লাই দিচ্ছে, এই বাসা ভাড়াটাকে দিচ্ছে, এই 3টা গাড়ি যে তারা এইগুলি অর্থের উৎস কোথায়, আমরা সবকিছুই তদন্ত। আর অপরাধ বিশেষজ্ঞরা বলছেন, দ্রুত ধনী হওয়ার আশায় এই মডেল ও অভিনেত্রীরা এমন অপরাধে জড়িয়ে পড়ছেন। নিম্ন মধ্যবিত্ত পরিবার থেকে এসে যখন এরা এই ধরনের আলোক উজ্জ্বল একটি দুনিয়াতে প্রবেশ করে, তখন তাদের মন মানসিকতা এবং তাদের জীবনযাত্রার যে স্টাইল, সেটাও আমি মনে করি অনেক ডিফারেন্ট হয়ে যায়। অথবা যে ঢাকার যে সাধারণ জীবনযাত্রার মান, সেটার সাথে অনেক সময় তারা খাপ খাওয়াতে পারে না বলে অনেক সময় অনেক ধরনের অবৈধ কাজকর্ম, অসামাজিক কাজকর্মের সাথে তারা জড়িত হয়ে যাচ্ছে। তাদের যারা ব্যবহার করছেন সেই ধনী শ্রেণীকে আইনের আওতায় না আনতে পারলে এমন অপরাধ কমানো সম্ভব নয়। এই পুঁজিবাদী ব্যবসার সাথে জড়িত, বিশেষ করে ব্যবসায়ী এবং প্রশাসনের অনেকেও হয়তো জড়িত থাকতে পারে। এরা আসলে কোনো না কোনো ভাবে এদেরকে ব্যবহার করছে। শুধু 2-1জনকে গ্রেফতার করে এ সমস্যার সমাধান সম্ভব নয়। প্রয়োজন সামাজিক আন্দোলন ও সবার সম্মিলিত প্রচেষ্টার। এক্ষেত্রে প্রতিষ্ঠিত মিডিয়া কর্মী ও আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যদের বিশেষ ভূমিকা দিতে হবে। জুবায়ের সানি, RTV, ঢাকা। এদিকে 3 দিনের রিমান্ড শেষে মডেল পিয়াসা ও মৌকে আজ আবার মুখ্য মহানগর হাকিম আদালতে তোলা হচ্ছে। বিকেল 3টায় তাদের শুনানির সময় নির্ধারণ করা হয়েছে। গেল 1 আগস্ট রাজধানীর বারিধারা ও মোহাম্মদপুরে আলাদা অভিযানে ইয়াবা, মদ ও বিভিন্ন মাদকসহ ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশের সাইবার অ্যান্ড স্পেশাল ক্রাইম বিভাগ তাদের গ্রেপ্তার করে। 2 আগস্ট তাদের 3 দিনের রিমান্ড মঞ্জুর করে আদালত। দুর্নীতির অভিযোগ কমছেই না। তিতাসের কর্মকর্তা কর্মচারীদের বিরুদ্ধে জ্বালানি বিভাগ ও দুদকে জমা পড়েছে অন্তত 30 কর্মকর্তা কর্মচারীর নাম। বিশেষজ্ঞরা বলছেন, বাস্তবে এ সংখ্যা অনেক বেশি। জ্বালানি প্রতিমন্ত্রীর দাবি, অনিয়ম করলে এবার কেউ ছাড় পাবে না। ত্রুটিপূর্ণ গ্যাস লাইন নিয়ে শরীয়ত খানের ধারাবাহিক রিপোর্টের 8ম পর্ব দেখুন আজ। ক্যামেরায় ছিলেন স্বপন দেওয়ান। পত্রিকার পাতা উল্টালেই চোখে পড়ে তিতাসের অনিয়ম দুর্নীতির এমন খবর। শুধু গণমাধ্যম নয়, দুদক আর মন্ত্রণালয়ও আলোচিত সমালোচিত প্রতিষ্ঠানটি। 2019 সালে তিতাসের 22 ধরনের অনিয়মের ফিরিস্তি মন্ত্রণালয়ে জমা দেয় দুর্নীতি দমন কমিশন দুদক। অবৈধ সংযোগ, মিটার কারসাজি, কম গ্যাস সরবরাহ করেও সিস্টেম লস দেখানো, বাণিজ্যিক গ্রাহককে শিল্প শ্রেণীর সংযোগ দিয়ে টাকা লোপাট সহ বিস্তর অভিযোগ প্রতিষ্ঠানটির কর্মকর্তা কর্মচারীদের বিরুদ্ধে।
দুর্নীতি রোধে প্রিপেড মিটার চালু, অবৈধ সংযোগ বন্ধ, নিয়মিত বদলি, দক্ষ জনবল নিয়োগ, দায়ীদের শাস্তি নিশ্চিত সহ বেশ কিছু সুপারিশ করে দুদক। তবে সুপারিশ বাস্তবায়নে 2 বছরেও তেমন অগ্রগতি নেই। গেল বছর প্রতিষ্ঠানের বিলিং শাখার সিনিয়র ডাটা এন্ট্রি অপারেটর হাসানুর রহমানের বিরুদ্ধে প্রায় 1.5 কোটি টাকার অবৈধ অর্থ উপার্জনের প্রমাণ পায় দুদক। এছাড়াও জালিয়াতির অভিযোগে তিতাসের 5 কর্মকর্তাকে সাময়িক বরখাস্ত করে কর্তৃপক্ষ, অথচ কারো বিরুদ্ধেই বিভাগীয় ব্যবস্থা নেওয়া হয়নি। জানেনই তো, যে কোনো পদক্ষেপ নিতে গেলে নিয়ম নীতির মধ্যে থাকতে হয়। কয়েকজন সাসপেন্ড আছে, কয়েকজন ব্যাখ্যা তলবের ভিতর আছে, কয়েকজন সতর্কতার সাথে আছে, এরকম চলছে, এরকম চলমান আছে, এগুলো চলবে। জ্বালানি প্রতিমন্ত্রী বলেন, অপরাধ প্রমাণ হলে এবার বড় শাস্তি পেতে হবে। আমরা নাম প্রকাশ করতে চাই না। 30-35 জনকে আইডেন্টিফাই করা হয়েছে, দুদকে দেওয়া হয়েছে। দুদক সবার বিরুদ্ধে ইনভেস্টিগেশন চালাচ্ছে। আমরা আগামীতে একটা স্বচ্ছ তিতাসের অফিস দেখতে চাই। পাবলিক সার্ভিস আর সহ্য করা যাবে না, অনেক সহ্য করা হয়েছে, বিভিন্ন জায়গায় বদলি করা হয়েছে, বিভিন্ন জায়গায় সরাই দেওয়া হয়েছে, কিন্তু তারপরও এদের সম্বন্ধে প্রচুর কমপ্লেন, আমার কাছে প্রচুর কমপ্লেন আসে। সো এদেরকে আমরা তদন্ত করাচ্ছি, তাদের সমস্ত অ্যাকাউন্ট সবকিছু দেখা হচ্ছে, তাদের পরিবারের সবাইকে দেখা হচ্ছে। তো যাদেরকে সন্দেহ হবে তাদের ধরে নেবেন, এই ধরনের অফিসার দরকার নাই। বিশেষজ্ঞরা মনে করেন তিতাসের বেশিরভাগ কর্মকর্তাই অনিয়মে জড়িত। একটা ইবিসি মিটার নিতে 1 কোটি টাকা দিতে হচ্ছে ইন্ডাস্ট্রিয়ালিস্টরা, উদ্যোক্তারা এই অভিযোগ প্রকাশ্যে জনসভায় করেছে এবং তিতাসের কর্মচারীরা ওজনে ঘুষ নেয়। দুর্নীতি আর গ্রাহক হয়রানি বন্ধে তিতাসকে ঢেলে সাজানোর তাগিদ বিশেষজ্ঞদের। শরীয়ত খান, RTV, ঢাকা। বঙ্গমাতা বেগম শেখ ফজিলাতুন্নেসা মুজিব পদক পাচ্ছেন 5 জন বিশিষ্ট নারী। স্বাধীনতা ও মুক্তিযুদ্ধ, শিক্ষা, কৃষি ও পল্লী উন্নয়ন, রাজনীতি এবং গবেষণায় গুরুত্বপূর্ণ অবদানের স্বীকৃতি হিসেবে এই পদক দেওয়া হবে। বাংলাদেশ শিশু একাডেমিতে এক সংবাদ সম্মেলনে এই তথ্য জানানো হয়। আগামী 8 আগস্ট মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়ের উদ্যোগে রাজধানীর ওসমানী স্মৃতি মিলনায়তনে বঙ্গমাতার 91তম জন্মবার্ষিকী উদযাপন অনুষ্ঠানে প্রধানমন্ত্রী শেখ হাসিনা ভার্চুয়ালি যুক্ত হয়ে এই পদক প্রদান করবেন। এবারই প্রথম বঙ্গমাতার জন্মবার্ষিকী জাতীয় ও আন্তর্জাতিক পর্যায়ে পালন করা হবে। 2021 বঙ্গমাতা বেগম ফজিলাতুন্নেসা মুজিবের 91তম জন্মবার্ষিকী যথাযোগ্য মর্যাদায় জাতীয় এবং আন্তর্জাতিক পর্যায়ে পালন করা হবে এবং বঙ্গমাতা বেগম ফজিলাতুন্নেসা মুজিব পদক প্রদান করা হবে। বাঙালির ধ্রুপদী কবি, যার সাহিত্যকর্ম কালকে অতিক্রম করে হয়েছে কালজয়ী, যার হাত ধরে বাংলা সাহিত্য বিশ্ব দরবারে প্রতিষ্ঠিত হয়েছে, তিনি বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুর। আজ কবিগুরুর 80তম প্রয়াণ দিবস। রবীন্দ্র গবেষক অধ্যাপক সৈয়দ মোহাম্মদ শাহিদ বলেন, রবি ঠাকুরের লেখনী ও দর্শন আজও মানুষকে দুর্যোগ মহামারী জয় করে নতুন করে বাঁচার প্রেরণা যোগায়। আতিকা রহমানের রিপোর্ট। ঊনবিংশ শতাব্দীর শেষ এবং বিংশ শতাব্দীর শুরুতে বাংলা সাহিত্য ও সঙ্গীতে রবীন্দ্রনাথ ঠাকুর এক যুগান্তকারী ও কালজয়ী পরিবর্তনের সূচনা করেন, যার লেখা বাংলা সাহিত্যকে বিশ্বের দরবারে সম্মানের আসনে পৌঁছে দেয়। কবিগুরুর বহুমুখী সৃজনশীলতা বাংলা সাহিত্য ও শিল্পের সব শাখাকে সমৃদ্ধ করেছে। বিশ্বকবি তার জীবদ্দশায় নানা দুর্যোগ দেখেছেন, তাই তো তার সৃষ্টিকর্ম আজও বৈশ্বিক দুর্যোগ মহামারী মোকাবেলায় অনুপ্রেরণা যোগায়, উদ্বেলিত করে ধ্বংসের মধ্যে থেকে জেগে উঠতে। রবীন্দ্রনাথ মৃত্যুকে সাহসের সাথে নিতেন এবং এর একটা দার্শনিক ভিত্তি তার চিন্তার মধ্যে ছিল, যার ফলে বিপদে কিন্তু উনি ভেঙে পড়তেন না। বিপদে মরে রক্ষা করে মোর প্রার্থনা, বিপদে আমি না যেন করি ভয়। মহাযুদ্ধ গেছে, প্রথম মহাযুদ্ধের পুরোটা, দ্বিতীয় মহাযুদ্ধের শুরুটা, তিনি বারবার বলছেন যে আমাদের নতুন করে জীবন শুরু করতে হবে। শতবর্ষ পুরনো কবির সৃষ্টিকর্ম আজও সমভাবে প্রাসঙ্গিক। বাঙালির আনন্দ, প্রেম, বেদনা, দ্রোহ সব অনুভূতিতেই প্রতিধ্বনিত হয়। তার সৃষ্টি এত বিচিত্র যে সেটা কোনো চিন্তার মধ্যে আমরা বাদ দিতে পারি না। তার গানের পরে তো 80 বছর চলে গেছে, কিন্তু তার গান কিন্তু এখনো আধুনিক বাংলা গান। অর্থাৎ যেই বিষয় নিয়ে তিনি বলছেন, যেই সুরে তিনি বলছেন, সুর এখন বদলে গেছে,
কিন্তু তার সুরটাও কিন্তু পুরনো হয়নি। কবিগুরু বাংলা সাহিত্যের মহিরুহ, ৮০ বছরের জীবনে বিশ্বকবির প্রকাশিত মৌলিক কবিতা গ্রন্থ ৫২টি, উপন্যাস ১৩টি, আছে ছোট গল্প, গদ্য গ্রন্থ আর নাটকের বিপুল ভাণ্ডার। এঁকেছেন ২৫০০-এরও বেশি চিত্রকর্ম। চিরন্তন সৌন্দর্যের মাঝে প্রকৃতি ও মানবপ্রেমের সকল উপলব্ধিতে রবীন্দ্রনাথ ঠাকুর বাঙালি মনে বিরাজ করবেন অনন্তকাল। আতিকা রহমান, RTV। ১ লাফে ৩ গুণ বাড়ল কাঁচা মরিচের দাম। গেল সপ্তাহে প্রতি কেজি মরিচ যেখানে পাওয়া যেত ৬০ টাকায়, চলতি সপ্তাহে তা বিক্রি হচ্ছে ১৮০ টাকায়। বিক্রেতারা বলছেন মৌসুম শেষ এবং আমদানি না হওয়ায় বাড়তি দামে বিক্রি হচ্ছে মরিচ। এদিকে কেজিতে ১০০ টাকা কমেছে খাসির মাংসের দাম, তবে কেজিতে ২০০ টাকা বেড়েছে ইলিশে। সপ্তাহের বাজার দরের বিস্তারিত জানাচ্ছেন সেলিম মালিক। বর্ষার এই সময়টায় দেশের মরিচের উৎপাদন কমে গেলে আমদানি করে চাহিদা মেটানো হয়। তবে চলতি বছর এখনো আমদানি করা মরিচ না পৌঁছানোয় হঠাৎ করে ঊর্ধ্বমুখী মরিচের বাজার। কিছুটা বেড়েছে অন্যান্য সবজির দামও। গত সপ্তাহে ছিল আপনার ৬০ টাকা কেজি, বর্তমানে ১৬০ টাকা কেজি আমরা পাইকারি কিনছি, আর হলো বিক্রি করি ১৮০। বর্ষাকাল না, আর ইন্ডিয়ান মা মরিচ আসতে পারে না, এই জন্য কাঁচা মরিচের দাম বাড়ছে। যারা গরিব মানুষ এরা কোত্থেকে খাইবো, কেউ হয়তো খাইতে পারে, কেউ মরিচ কিনে মরিচ ছাড়া তরকারি খাইতে হয়। চড়া ভাব মাছের বাজারে। সপ্তাহের ব্যবধানে ইলিশে বেড়েছে ২০০ টাকা, অন্যান্য মাছের দামও ঊর্ধ্বমুখী। এটি গত সপ্তাহে বিক্রি করেছে ১২০০, ১৩০০, ১৪০০, আজকে বিক্রি করতে হচ্ছে ১৬০০ টাকা। আর মাছ ১০০০ টাকা কেজি, নদীর ট্যাংরা, চিংড়ি নদীর ১০০০ টাকা কেজি। তবে কেজিতে খাসির দাম কমেছে ১০০ টাকা, আর বকরিতে ৩০ থেকে ৫০ টাকা। গত সপ্তাহে খাসি ছিল ৯০০ টাকা, এই সপ্তাহে হয়েছে ৮০০ টাকা, আর গত সপ্তাহে ছাগি ছিল ৮০০ টাকা, এই সপ্তাহে ৭৫০ থেকে ৭৮০ টাকা। এদিকে নীরবে বাড়ছে প্রসাধনী পণ্যের দাম। সাবান, টুথপেস্ট, ডিটারজেন্টের দাম বেড়েছে লাগাম ছাড়া। ১ কেজি হুইলপেটা ছিল ৭০ টাকা, হয়েছে ৭৫, হয়েছে ৮০, ৮৫। এই এক সপ্তাহের মধ্যে আরো ১০ টাকা বাড়ছে, এখন ৯০ টাকা হুইলপেটার কেজি। লাক্স সাবান, আপনার প্রত্যেকটা লাক্স সাবানের গায়ে থেকে এক মাসের ব্যবধানে ৫ টাকা ৭ টাকা বাড়ছে। ডজন প্রতি লাল ডিমে ৬ টাকা বেড়ে বিক্রি হচ্ছে ৯৬ টাকায়। গত সপ্তাহে ৯০ টাকা ডজন ছিল, এই সপ্তাহে ৯৫ টাকা। এটা হলো লালটা, আর সাদাটা ছিল ৮৪ টাকা, ওটা ৮৪ টাকাই আছে। বাজারে স্বাস্থ্যবিধি মানছে না কেউ, মৃত্যুর ঝুঁকি নিয়ে বাড়ি ফিরছেন সবাই। ঘামের কারণে মাস্ক পুরোটা ভিজে গেছে, এই কারণে আর কি খুলে রাখছে। সেলিম মালিক, RTV, ঢাকা। অস্ট্রেলিয়ার বিপক্ষে আজ সিরিজ জয়ের লক্ষ্যে মাঠে নামবে বাংলাদেশ, আর সিরিজ বাঁচানোর লড়াই অজিদের সামনে। পরপর ম্যাচ হারলেও অজিদের হালকা করে দেখার সুযোগ নেই বলে জানান বিসিবির সভাপতি নাজমুল হাসান পাপন। বিস্তারিত মুমিন রোহনের রিপোর্টে। সিরিজ শুরুর 2 দিনেই পাল্টে গেল দৃশ্যপট। বাংলাদেশকে পাত্তা না দেওয়া অজিরাই এখন টিকে থাকার লড়াইয়ে। বাংলাদেশে এসে নিরাপত্তা প্রোটোকলের নামে নতুন সব আবদার, যেন বিসিবিকে কোণঠাসা করার চেষ্টা, কিন্তু মাঠের খেলায় নিজেরাই কোণঠাসা ম্যাথিউ ওয়েডের দল। টানা 2 ম্যাচে হেরেছে টাইগারদের কাছে, আর একটা ম্যাচ হারলেই সিরিজটা ফসকে যাবে হাত থেকে। এবার সিরিজ হারের শঙ্কার সঙ্গে অজি শিবিরে ভর করেছে মুস্তাফিজ আতঙ্ক। মুস্তাফিজ অবিশ্বাস্য বোলার, এক কথায় দুর্দান্ত। তার স্লো বলটা করার দক্ষতা সত্যিই চোখ ধাঁধানো। ওর জন্য আলাদা পরিকল্পনা করতেই হবে। অস্ট্রেলিয়ার হুঙ্কার চূর্ণ করে মাটিতে নামিয়ে এনেছে মাহমুদুল্লাহর দল। টানা 2 ম্যাচ জিতে যখন টিম হোটেলে বিশ্রামে টাইগাররা, তখন নিজেদের ভুল ত্রুটি শুধরাতে কঠোর অনুশীলনে দৌড়াচ্ছেন অজিরা। আর মাত্র একটা ম্যাচের অপেক্ষা, জিতলেই অস্ট্রেলিয়ার বিপক্ষে যে কোনো ফরম্যাটে প্রথমবার সিরিজ জয়ের আনন্দে মাতবে টাইগাররা। তবে কাজটা অত সহজ নয় বলে মনে করেন বিসিবি প্রধান। যেভাবে খেলে আসছি এবং আমাদের সর্বোচ্চটা দিয়ে খেলতে পারি, ডেফিনেটলি সিরিজ না জেতার আর কোনো আমি মনে করি না জেতার কোনো কারণ নেই। কিন্তু যদি আমরা কখনো মনে করি, একবারও যদি আমাদের মনে হয় যে আমরা দুটো জিতছি, যে বাকিগুলোর একটা না একটা তো জিতবই, এই ধরনের চিন্তা নিয়ে অস্ট্রেলিয়ার মতো দলের সাথে জিতা যাবে না। বোলিং ফিল্ডিংয়ের পাশাপাশি ব্যাটিংয়েও নৈপুণ্য দেখাবে বাংলাদেশ। 2 ম্যাচ হাতে রেখে সিরিজ নিশ্চিত করবে স্বাগতিকরা, এমনটাই প্রত্যাশা টাইগার ভক্তদের। মুমিন রোহন, RTV, ঢাকা।
দর্শক, করোনা ভাইরাস নিয়ে আতঙ্কিত হবেন না, সতর্ক হন, নিজে পরিচ্ছন্ন থাকুন, মাস্ক পরুন, অন্যকে সচেতন করুন। এই সংকট মুহূর্তে প্রয়োজনীয় সব তথ্য নিয়ে আপনাদের পাশে আছে আরটিভি। দুপুরের সংবাদ এ পর্যন্তই। আরটিভির সবশেষ সংবাদ জানতে যে কোনো মোবাইল ফোন থেকে 2414 নম্বরে ডায়াল করুন। আর মোবাইল ফোনে সংবাদ দেখতে অ্যাপ স্টোর, গুগল প্লে বা উইন্ডোজ স্টোর থেকে ডাউনলোড করুন আরটিভি অ্যাপস। এছাড়াও তাৎক্ষণিক ও বিনোদন সংবাদ জানতে বিশ্বের যে কোনো প্রান্ত থেকে ভিজিট করুন rtvonline.com, facebook.com/rtvonline এবং youtube.com/rtvdigitals। এখন থেকে আরটিভির সব বিনোদনমূলক অনুষ্ঠান দেখতে পারবেন আরটিভি প্লাসে। ধন্যবাদ সবাইকে।